নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করার পক্ষে মত বিএনপি নেতাদের, এবং সবশেষে জানাবো টেকনাফে 2 ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করার পক্ষে মত বিএনপি নেতাদের। রাজপথে আন্দোলনের কর্মসূচির মাধ্যমে সরকারকে নির্ধারিত সময়ের আগে বিদায় দেওয়ার পক্ষে মত দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেছেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে বাধ্য করতে হবে, পাশাপাশি দল গুছিয়ে এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। মঙ্গলবার বিএনপির হাইকমান্ডের সঙ্গে সিরিজ বৈঠকের প্রথম দিনে এসব বিষয় তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। বিকেল 4টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সভা শুরু হয়। চলে প্রায় 5 ঘণ্টা। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগদান তিনি। বৈঠক সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কি করা উচিত, আন্দোলনের কর্মকৌশল কি হওয়া উচিত, মাঠ পর্যায়ে সংগঠনকে আরো সক্রিয় করতে কি করা প্রয়োজন ইত্যাদি বিষয়ে নেতারা মত দেন। তারা বলেন, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে দলের পক্ষ থেকে জোরালো আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি। বলতে গেলে এই ইস্যুতে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। তাই তাকে মুক্ত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। জোটের রাজনীতি, বিশেষ করে জামায়াত ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করার দাবি জানান কেউ কেউ। দুজন উপদেষ্টাও একজন ভাইস চেয়ারম্যান জামায়াত ইস্যুতে কথা বলেন। তারা জানান, জামায়াতের সঙ্গে জোট করায় বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এখনই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। দল পুনর্গঠন নিয়েও কথা বলেন বেশিরভাগ নেতা। তারা বলেন, আন্দোলনের জন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে, কিন্তু নানা কারণে পুনর্গঠন প্রক্রিয়ায় গতি আসছে না। তাছাড়া পুনর্গঠন নিয়েও নেতাকর্মীদের মধ্যে নানা অসন্তোষ রয়েছে। যোগ্য ও ত্যাগীদের বাদ দিয়ে অনেক জায়গায় সুবিধাবাদীদের নেতৃত্বে আনা হচ্ছে। এতে ত্যাগীরা হতাশ হয়ে পড়ছেন। দ্রুত দল পুনর্গঠন শেষ করে সীমিত পরিসরে হলেও জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের পক্ষে মত দেন কেউ কেউ। আওয়ামী লীগ আগাম নির্বাচনের পথে হাঁটতে পারে এমন শঙ্কা প্রকাশ করে তারা বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্যে আগাম নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি সহ সবাইকে অপ্রস্তুত রেখে আওয়ামী লীগ আগাম নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করতে যাচ্ছে, তাই এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। ফলে আগাম নির্বাচনের বিষয়টিকে মাথায় রেখেই বিএনপিকে আগামী দিনের কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে। আগামী দিনের আন্দোলন ও নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করতে কেন্দ্রীয় নেতাদের মত নেওয়ার সিদ্ধান্ত দেয় বিএনপি। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর এটাই কেন্দ্রীয় নেতাদের নিয়ে সবচেয়ে বড় সভা। 3 দিনের সিরিজ বৈঠকের প্রথম দিন মঙ্গলবার দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানদের সঙ্গে এ বৈঠক হয়। আজ বুধবার নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ সম্পাদকদের নিয়ে বৈঠক হবে। আগামীকাল অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে হবে বৈঠক। ইতোমধ্যে 350 নেতাকর্মীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। টেকনাফে 2 ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টেকনাফ উপজেলার 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে টেকনাফের হিলা ইউনিয়নের আলীখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে টেকনাফের হিলা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের উত্তর আলীখালী গ্রামে সাদ্দামের দোকানের সামনে ইউপি সদস্য জামাল মেম্বারের ছেলে শাহ আজম, একই গ্রামের দিল মোহাম্মদের ছেলে ইউপি সদস্য প্রার্থী নুরুল বাশারের সমর্থক মোহাম্মদ রফিককে লক্ষ্য করে 3-4টি গুলি ছোড়েন। এতে রফিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চাকরি চেয়ে স্ট্যাটাস দিলেন ময়মনসিংহ মেডিকেলের সাবেক পরিচালক। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ। বছর খানেকের বেশি সময় হলো শেষ হয়েছে তার চাকরির মেয়াদ। দূরে আছেন ব্যস্ত জীবন থেকে। এর মধ্যেই হঠাৎ নিজের ফেসবুকে চাকরি চেয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। গত রোববার ফেসবুক পোস্টে নাসির উদ্দিন লিখেছেন, প্রিয় ও শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী, আজ 1 বছর 2 মাস ঘরে বসা। এলপিআর শেষ। সংসার ও নিজকে কর্মক্ষম রাখতে কিছু করা প্রয়োজন। নিজের ভবিষ্যৎ চিন্তা করিনি। হালাল ও হারামের সংমিশ্রণে এ জীবন। মেডিকেল ও নন মেডিকেল যেকোনো সেক্টরে কোনো নিবেদিত ও সৎ ব্যক্তি হিসেবে বিবেচনায় নিয়ে কোনো প্রতিষ্ঠান আমাকে বাংলাদেশের যেকোনো স্থানে চাকরির সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।
এ বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার মোবাইল ফোনে কল করা হলেও নাসিরউদ্দিন আহমেদকে পাওয়া যায়নি। তার ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন অনেকে। জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম বলেন, ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন আহমেদের সময়কালে ময়মনসিংহ মেডিকেলে আমূল পরিবর্তন এসেছিল। তিনি অক্লান্ত পরিশ্রম করে হাসপাতালে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, করেছিলেন সৌন্দর্য বর্ধন। তার সময় বিনামূল্যে রোগীরা চিকিৎসা সেবা পেয়েছে। সরকার কিংবা কোনো বেসরকারি প্রতিষ্ঠান ইচ্ছা করলে এমন একজন কর্মক্ষম ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। 2015 সালের 1 নভেম্বর ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেন নাসিরউদ্দিন আহমদ। এ সময় হাসপাতালের ব্যাপক উন্নয়ন হয়। এতে নগরীর বেসরকারি হাসপাতালগুলো রোগে শূন্য হয়ে পড়ায় ষড়যন্ত্রে লিপ্ত হয় মালিকরা। 2017 সালের শেষের দিকে তার বদলির আদেশ আসে। বদলির আদেশের খবরে ক্ষোভে ফেটে পড়ে ময়মনসিংহবাসী। বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। সাধারণ মানুষের আন্দোলনের প্রেক্ষিতে 2017 সালের 19 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্রিগেডিয়ার জেনারেল নাসিরের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়। এরপর 16 আগস্ট বদলি প্রত্যাহার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবারও স্বপদে বহাল থাকেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন। পরে 2020 সালে অবসরে যান তিনি। পরীমণিকে দফায় দফায় রিমান্ড, নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ডে পাঠানো নিম্ন আদালতের দুই বিচারক হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। দুই বিচারক হচ্ছেন দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। রিমান্ডের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের ওই দুই বিচারক লিখেছেন এটি অনিচ্ছাকৃত ভুল। মঙ্গলবার তারা লিখিত ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনা করেন। এদিকে হাইকোর্টের তলবে আজ হাজির হয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। গত 31 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এম ইমরুল কায়েস শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করেন। গত 29 আগস্ট উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে বারবার নেওয়ার রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনে পরীমণিকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের রায় না মানার অভিযোগ আনা হয়। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন আবেদন করেন। এর আগে গত 22 আগস্ট পরীমণির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য 13 সেপ্টেম্বর দিন ধার্য করেন। বিএনপি ফ্যাসিবাদী চর্চা শুরু করেছিল, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির শাসন আমলে তারাই ফ্যাসিবাদী চর্চা শুরু করেছিল। ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। সরকারকে ফ্যাসিবাদী বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাহলে দেখতে পাবেন নিজেরাই ফ্যাসিবাদদের উত্তরাধিকার বহন করছেন এবং আপনাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদী মানসিকতা। সরকার ব্যর্থতা আড়াল করতে দমনপীড়ন চালাচ্ছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সরকার দমনপীড়নে বিশ্বাসী নয়, গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়। তিনি বলেন, বিএনপি এমন রাজনৈতিক দল যারা গত 13 বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি, শুধু দেখেছে কথিত ব্যর্থতা। আদালতে পরীমণি মাদক মামলায় হাজিরা দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার বেলা 11:15টায় আদালতে হাজির হন তিনি। আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। বুধবার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে হাজিরার দিন ধার্য করা হয়েছে। সকাল 10:30টার মধ্যে আদালতে হাজির হওয়ার কথা ছিল এ নায়িকার। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী মুজিবুর রহমান। বুধবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এ নায়িকার বাসা থেকে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সম্পৃক্ততার কথা স্বীকার করেন পরীমণি। পরে 5 আগস্ট তার নামে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বুধবার সকাল 9:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন পরীমণি। বিএনপি সবসময় পেছনের দরজা খোঁজে, মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে একটি গন্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কিনা সেই অপচেষ্টা। বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সে কারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রচার সেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি 2014 সালেও নির্বাচন বানচাল করতে চেয়েছিল। 500 ভোটকেন্দ্র পুড়িয়ে নির্বাচন কর্মকর্তা সহ মানুষ পুড়িয়ে পারেনি, ভোট হয়েছে। 2018 সালেও প্রথমে বর্জন ও পরে অংশ নেয় তারা। 12.5 বছর ধরে তাদের তর্জন গর্জন শুনে আসছে, খালি কলসি বাজে বেশি। দিঘলিয়ায় আওয়ামী প্রার্থীর প্রচারণায় ছাত্রদল নেতা, প্রতিপক্ষের হামলায় আহত 6।
খুলনার দিঘলিয়ায় প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বিএনপির অঙ্গ সংগঠন থানা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 5 জন। রোববার দুপুরে উপজেলার সেনাহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশ ক্যাম্পের সামনে প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই দিন বেলা 12:30টায় সেনহাটি পুলিশ ক্যাম্পের সামনে সেনহাটি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারহানা হালিম এবং বিদ্রোহী প্রার্থী গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজী নির্বাচনে জনসংযোগ করছিলেন। এ সময় ফারহানা হালিমের কর্মীদের সঙ্গে জিয়া গাজীর কর্মীদের বাগবিতণ্ডা হয়। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হলে জিয়া গাজীর কর্মী হিটলার গুরুতর আহত হন। এর কিছুক্ষণ পর জিয়া গাজী তার কর্মী সমর্থক নিয়ে পুলিশ ফাঁড়ির কাছে আবারও নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিকে ফারহানা হালিমের পক্ষ থেকে তার সমর্থক ও প্রাক্তন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান মল্লিক মহিউদ্দিনের ছেলে মিজান মল্লিক, দিঘলিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম ও বাবু গাজী নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে চন্দনীমহল স্টোর ২ নং গেট থেকে মোটরসাইকেলে করে সেনাহাটি যাচ্ছিলেন। পথিমধ্যে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছলে জিয়া গাজীর সমর্থকরা তাদের উপর হামলা চালায়, এতে মারাত্মক জখম হন। এলাকাবাসী আরও জানান, দিঘলিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম ও তার ছোট ভাই বাবু গাজী নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে নৌকার বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হাতে জখম হয়েছেন। এছাড়া ফারহানা হালিমের আরও এক সমর্থক তাসের গোলদারও আক্রমণের শিকার হয়েছেন। পরে ফারহানা হালিমের সমর্থকরা জিয়া গাজীর এক সমর্থক স্টার ২ নং গেট বাজারের দোকানদার মনসুরের উপর হামলা চালায়, এতে তিনি আহত হন। আহতদের প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে ফারহানা হালিম আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান। এদিকে ঘটনার পর থেকে এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।